গতকাল শোভনদেব চট্টোপাধ্যায় একটা মন্তব্য করে বসলেন যে ইডির আধিকারিকরা যদি পরবর্তী আমাদের এরকম কোনো পদক্ষেপ নেয়, কোনো কর্মীর বাড়ি যায়, তাহলে কিন্তু ছাত্র যুব সব একত্রিত হয়ে জনবিস্ফোরণ, জনরোষ ঘটবে। একটা যেরকম এটা দিক, আরেকটা দিক পালিয়ে কোথায় গেলেন শাহজাহান? তো পুলিশ তো কোনো হেলদোল নেই। আজকে একটা এখন চ্যানেলে দেখছিলাম পুলিশ দেখাচ্ছে, পুলিশ সরবেরিয়া থেকে বেরিয়ে যাওয়ার গাড়ি সেগুলো তারা চেক করছে না, সরবেরিয়াতে যে গাড়ি ঢুকছে তা চেক করছে। অর্থাৎ একদিক খোলা রেখেছে আর একদিক চেক করছে, এবং সেই চেকটাও তো দেখলাম, যা বুঝলাম, নাটকীয় চেক। যে পুলিশ সাহায্য করলো সিআরপিএফদের উপর আক্রমণ করার, ইডি অফিসারদের আক্রমণ করার, সেই পুলিশ ওখানে কি মনে করেন এবং এই যে ওখানে কিছু তারা করবে? ডিজি তিনি বললেন সকলের বিরুদ্ধে আইনত কঠোর ব্যবস্থা নেব। আইনত কোনটা করছেন? আইনত কি যারা ইডির কাজে বাধা দিল, আইন অনুযায়ী যারা কাজ করতে গেছিলো, ওয়ারেন্ট নিয়ে যারা বাড়িতে সার্চ করতে গেছিলো, তাদের উপর আক্রমণ হলো? পুলিশ মামলা করলো ইডির অফিসারদের বিরুদ্ধে। এবং কাকে রাজ্যের পুলিশ কাদের বার্তা দিলেন? যে যারা, কথাটা শুনবেন ভালো করে, যে যারা আইন বিরুদ্ধ কাজ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। কারণ রাজ্য পুলিশের কথায় তো তারা ইডি অফিসারদের বিরুদ্ধেই করেছেন, এবং ওই ইডি অফিসাররা যখন রক্তাক্ত হসপিটালে তাদের বয়ান নিতে গেছেন। তাহলে কি বলছেন যে ইডি অফিসারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন, সিআরপিএফের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন, আবার যে পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার সুযোগ করে দিলেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন? আমার তো সেটাই মনে হয়। আমি বলছি যে এইরকম একটা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করতে পারেন সিনিয়র লিডার শোভনদেব চট্টোপাধ্যায়? তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছে জনবিস্ফোরণ, আবারও জনবিস্ফোরণ হবে। এ তো বুঝতে পারছে পায়ের তলা থেকে মাটি সরছে, জোর জবরদস্তি করে ভোটে জিততে হচ্ছে, বুঝতে পারছে মানুষ বিরুদ্ধে চলে যাচ্ছে, তাই এই পদক্ষেপ গ্রহণ করছে, তাই এই ধরনের কথা বলছে। তা নাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে কথা তিনি বলেছেন, যে ইডি সিআরপিএফ, তিনিই তো বলেছেন যে আপনাদের হাতে ঝাঁটা নেই, আপনাদের হাতে খুন্তি নেই, আক্রমণ করবেন। সে তো বোঝাই যায় রাজ্যের প্রধান যদি এর কথা বলেন, আর এই যদি রাজ্যের পুলিশ দপ্তরের সর্বোচ্চ কর্তা তিনি যদি বলেন যে সমস্ত যারা আইন বিরোধী কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, অন্য কেউ বুঝতে পারছে না। আমি অন্তত বুঝছি যে ইঙ্গিতটা হচ্ছে এই, যে আমরা শাহজাহানের বিরুদ্ধে যেমন কঠোর ব্যবস্থা নেব, ইডির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেব। একদমই তাই। বেশ, আমি একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি। 22 তারিখ রাম মন্দির উদ্বোধন আছে। একদিকে রাম মন্দির, এরাজ্যে গীতা পাঠ, চণ্ডীপাঠ, এবং তা পেরিয়ে গঙ্গাসাগর বারবার, সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার, এটা মুখ্যমন্ত্রী বললেন। তাহলে রুটি রুজিটা গেল কোথায়? একদল হিন্দু ভোটকে ক্যাশ করে দেশের ধর্মনিরপেক্ষতা, তার কাঠামো ভাঙতে চাইছে। আর একদল হচ্ছে পাল্টা সেই ভোটটা যাতে ধরে রাখা যায় তার জন্য কেউ চণ্ডীপাঠ করছে, কেউ জগন্নাথ দেবের মন্দির করছে। আরে জগন্নাথ দেবের মন্দির যেটা পুরীতে আছে, তার সেই আবেগে যারা চলেন, তারা কি তার বিকল্প হিসেবে এটা মনে করবেন? তারা এখনও পুরীতেই যাবেন যারা যাওয়ার। কাজেই এই কোটি কোটি টাকা খরচ করা তো একটা সরকারের কাজ না। ওদিকে দিল্লিতে কোটি কোটি টাকা খরচ করে রাম মন্দির হচ্ছে, আর এদিকে পশ্চিমবাংলায় জগন্নাথ দেবের মন্দির হচ্ছে, চণ্ডীপাঠ হচ্ছে, এদিকে গীতাপাঠ হচ্ছে, এদিকে চণ্ডীপাঠ হচ্ছে। গীতাপাঠ কি লোকে বাড়িতে করতেন না? এখনও মায়েরা, বোনেরা, তারা লক্ষ্মী পুজোর বৃহস্পতিবার দিন তারা লক্ষ্মীর পাঁচালি পড়েন না? সরস্বতী পুজোর দিন মায়েরা পড়েন না? এখনও মায়েরা কি নির্দিষ্ট দিনে, শনিবারে, অনেকে শনিবারে তারা পাঁচালি পড়েন? কাজে এইসব, এটা তো মানুষের নিজের ব্যাপার। যে ধর্ম বিশ্বাস করে সেই ধর্মের আচরণ করবে। তার সঙ্গে সরকার কেন যুক্ত হবে? সরকারি অর্থ কেন যুক্ত হবে? লক্ষ লক্ষ ছেলে, অল ইন্ডিয়াতেও প্রতিদিন রিপোর্ট বেরোচ্ছে অক্সফামের, যে আমাদের ক্রয় ক্ষমতা কমছে, আমাদের চাকরি, বেকারি বাড়ছে, অথচ কোটি কোটি টাকা খরচ হচ্ছে আমাদের ইসের জন্য, আপনার এইসব মন্দির টন্দির এসব করার জন্য। আর রাম তো একটা উপাখ্যান। রাম
তার আবেগ আছে মানুষের, সে মানুষ যেভাবে দেখবে তার মতন করে দেখবে। কিন্তু তার জন্য সরকারের এত টাকা খরচ সুপ্রিম কোর্ট তো বলেনি সরকারি টাকায় করতে হবে। সুপ্রিম কোর্ট কি বলেছে এত প্রচুর টাকা খরচ করে এই জিনিস করতে হবে? সুপ্রিম কোর্টের কোনো অর্ডার নেই। এবং আজ পর্যন্ত এই দুটো সরকার, রাজ্যে এই সরকার আসার আগে পর্যন্ত কেউ, কোনো মুখ্যমন্ত্রী, বামফ্রন্টের 34 বছর ছিল, তার আগে তো কংগ্রেসের সরকার ছিল, কোনো সরকার এই ধরনের উন্মাদনা তৈরি করার জন্য ধর্মীয় অনুষ্ঠানে টাকা খরচ করেন। ধর্মীয় অনুষ্ঠান কি কোথাও ঠেকে আছে? যারা হরিনাম সংকীর্তন করেন তাদের টাকায় আটকে যায়, যারা কালী পুজো করেন তাদের টাকায় আটকে যায়, দুর্গা পুজো যারা করেন তাদের টাকায় আটকে যায়। তার জন্য সরকারকে টাকা দিতে হবে কেন? ইমামদের ভাতা দিতে হবে কেন? পুরোহিতদের টাকা দিতে হবে কেন? এ তো সরকারের কাজ না। সরকারের কাজ তো, এ তো পুরোহিত তার দক্ষিণা ঠিক আদায় করে নেবে। ইমামদের জন্য যারা মসজিদে নামাজ পড়তে যায় তারা অর্থ দেন তাদের। এবং বিভিন্ন জায়গায় এটাও আমি জানি, আমার কামারহাটিতেই আছে, যে বিভিন্ন কোম্পানি তাদের ইলেকট্রিক বিল দেয়, বিভিন্ন কোম্পানি তাদেরকে মান্থলি একটা টাকা দেয়, বিশেষ করে জুট মিল এরিয়ায়। তারপরে তাদেরকে সরকারি সাহায্য দেওয়ার দরকারটা কি? তাতে কি তাদের না দিলে সরকারের তাদের সংসার অচল হয়ে যেত? জুট মিলের কথায় আসছি, ব্যারাকপুর সাংগঠনিক জেলা। এবং যে বিষয়ে অর্জুন সিং এমপি, তিনি কিন্তু বেশ কিছুদিন আগে, দু তিন দিন আগেই উনি বলছিলেন যে আমার নিরাপত্তা না বাড়ালে আমার সুরক্ষা বিঘ্নিত হতে পারে, হয়তো গুলি খাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। যখন আমরা দেখলাম জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে তার তুমুল বাদানুবাদ চলছে, এই রকম একটা পরিস্থিতিতে অর্জুন সিং, আপনার এই কামারহাটি অঞ্চলের শিল্পাঞ্চল মদন মিত্র এভারগ্রিন বিধায়ক বলছে, কি হবে? দেখুন, একটা জিনিস বলি, যে মানুষের হয়ে যারা কাজ করেন, মানুষের জন্য যারা জনপ্রতিনিধি হন, মানুষ যদি তাদের রক্ষা না করেন, কোনো পুলিশ দিয়ে তার সুরক্ষা দিয়ে তাদের সুরক্ষা হবে না। জনপ্রতিনিধিরা এমনই আচরণ করেছেন, তাদের সুরক্ষা মানুষ না, মানুষকে এমনভাবে ক্ষিপ্ত করে রেখেছেন, তাই তারা সুরক্ষিত থাকতে পারছেন না। তাই তাদের জন্য দরকার হচ্ছে। একদমই তাই। আমি একটু আপনাকে মনে করিয়ে দিই, তৃণমূল থেকে বিজেপিতে আসার সময় কিন্তু একেবারে অর্জুন সিং যেটা বললেন, কোট আনকোট উন্নয়নে সামিল হচ্ছেন এবং জুট মিল নিয়ে মানুষের পাশে, জুট মিলের সমস্যাগুলি মেটাতে পারছেন না, তাই তৃণমূলে আবার যোগ। হাস্যকর কথা, ও জুট মিলের সমস্যা জানে? জুট মিলগুলো যে ভরে গেছে ঠিকাদার শ্রমিকে, দিল্লিতে বিজেপি গভর্নমেন্ট জুটের ব্যবসাকে তুলে দেওয়ার জন্য যেভাবে সিনথেটিককে করছে, এবং কেন্দ্রীয় সরকারের নীতির ফলে পশ্চিমবঙ্গের যে জুটগুলো শেষ হতে চলেছে, জুট মিলগুলো, রাজ্য সরকারের কোনো হেলদোল আছে? যখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, যখন জ্যোতিবাবু নিজে যেতেন দিল্লিতে, গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলতেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলতেন যে আমার পশ্চিমবাংলায় জুট ইন্ডাস্ট্রিটা বড় ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিটাকে বাঁচান। আমাদের এই রাজ্য সরকারের কোনো হেলদোল আছে? তারা কিছু করছেন? এবং তারা কিছু না করার ফলে আজকে সব জায়গায় জুটে একই সমস্যা হচ্ছে। আগে কি ছিল, জুট মিল যারা অতীত জানে তারা, যে আগে ইউপি বিহার থেকে লোকে আসতো, নিজেরা আসতো, পরে ছেলে মেয়েদের নিয়ে আসতো, তারা জুটে কাজ করতো। আজকে কি সেই কামারহাটি পাবেন? আজকে কামারহাটিতে ঘরে ঘরে গ্র্যাজুয়েট, আজকে কামারহাটিতে মাস্টার ডিগ্রির ছড়াছড়ি, ছেলেরা মেয়েরা, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে, কেউ ডাক্তারি পড়ছে, কেউ আইপিএস হচ্ছে। আজকে তারা কি সেই জুটের ঘরের শ্রমিকের ঘরের ছেলে, সে কি জুট মিলের ওয়ার্কার হতে যাবে? বরং জুট মিলের শ্রমিক তার মেয়েকে শিক্ষিত করতে চাইছে, লেখাপড়া শেখাতে চাইছে, নিজে না খেয়ে থাকছে, কিন্তু ছেলে মেয়েদের লেখাপড়া শেখাচ্ছে। সেই জায়গায় যদি রাজ্য সরকারের কোনো উদ্যোগ না থাকে, কেন্দ্রীয় সরকারের উপর যদি চাপ তৈরি করতে না পারে, তাহলে আমাদের রাজ্যের জুট ইন্ডাস্ট্রিটা খুব খারাপ অবস্থায় যাবে। এবং এখন দেখবেন মালিকরাও তারা সস্তায় শ্রমিক পাওয়ার জন্য গ্রামাঞ্চলে জুট মিল নিয়ে চলে যাচ্ছে। কুচবিহারে হচ্ছে, মালদায় হচ্ছে, দিনাজপুরে হচ্ছে, সমস্ত জুট মিল চলে যাচ্ছে। এবং তার সঙ্গে বাংলাদেশ তো একটা বড় কম্পিটিটার আছেই, তারা অনেক কম খরচে তারা জুট তৈরি করে আমাদের রাজ্যে জুট মিলের মালিকরা সেখান থেকে নিয়ে আসছে। জুট ইন্ডাস্ট্রিরও যেমন আধুনিকীকরণ দরকার, তেমনি জুট ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য রাজ্য সরকারের ভূমিকা থাকা উচিত, আর কেন্দ্রীয় সরকারের নীতির পরিবর্তন করা উচিত।
একদম শেষের দিকে আমরা এসে পৌঁছেছি, কিন্তু আমার একটা বেশ বিষয় মনে পড়ছে। 2011 সাল, আপনি তখন বিধায়ক, কিন্তু একটা প্রচার বারবার করা হচ্ছিল টেক্সমেকোকে ঘিরে। ম্যাক্সিমাম অভিযোগ যেটা পাওয়া যাচ্ছিল টেক্সমেকোর মেশিনারি, টেক্সমেকো থেকে চুরি হচ্ছে, পেছনে মদত দিচ্ছে বিধায়ক মানস মুখার্জি। কারখানায় এটা হয়নি, আপনি ভুল শুনেছেন। মোহিনী মিল বোধ হয়, নাকি টেক্সমেকো? না, এরম তো টেক্সমেকোর মালিকরাও, এবং টেক্সমেকোর নিজেদের যে সুরক্ষা ব্যবস্থা, সেই সুরক্ষা ব্যবস্থা খুবই ভালো। কিন্তু টেক্সমেকোর এখন যেটা সমস্যা সেটা কেউ বলছে না। টেক্সমেকোতে এখন পার্মানেন্ট লেবার কমে গেছে, শতকরা 10%, 50%। যার কিন্তু ছিল একদম তৃণমূলের পর, সে তার সত্যতা কতটা? নাই, তার কোনো সত্যতা নেই। টেক্সমেকো ম্যানেজমেন্টকেই বলবে যে টেক্সমেকোতে এই ধরনের চুরি হওয়ার কোনো স্কোপ ছিল না। টেক্সমেকো কোম্পানি তারা নিজেদের অঞ্চলটাকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের যথেষ্ট সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট আছে। পুলিশও ভূমিকা পালন করতো, পুলিশের একটা সুবিধা ছিল। তখন পুলিশের যারা আইপিএস আসতেন, থাকার জায়গা থাকতো না, টেক্সমেকো তাদের কোয়ার্টার দিয়ে দিত, সেখানে তারা থাকতেন, তারা বাড়তি হেল্প করতেন। এসব তো ওরা জানে না, না জেনেই এসব প্রচার করছে। প্রবর্তক ঝুট মিল এর ক্ষেত্রেও কিন্তু একই অভিযোগ ছিল। প্রবর্তক ঝুট মিল, যেটি একদম বিটি রোডের গায়ে দিয়ে বড় ছিল, সেই ঝুট মিলও কিন্তু বামফ্রন্টের মদতেই নাকি কারখানার প্রোডাকশন কমেছে, বন্ধ হয়েছে। দেখুন, জুট মিল এটা আপনি শুধু প্রবর্তক বলে না, সমস্ত জুট মিলেরই একটা সময় তাদের মার্কেট খারাপ থাকে, মালিকরা ইন্টেনশনালি বন্ধ করে দেয়, প্রোডাকশন হবে না বলে। এখনও আপনি জুট মিলগুলোতে যান, এত হিউজ প্রোডাকশন হয়ে আছে, তাদের রাখার জায়গা নেই, কিন্তু সাপ্লাই দিতে পারছে না। এইসব ক্রাইসিস তৈরি হয়। তারপরেও চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গায়, বামফ্রন্টই চেষ্টা করছে। কারণ এই যে 12 বছরের যে সরকার, 13 বছরের যে সরকার, তাদের আমলেই তো বারবার জুট মিল বন্ধ হচ্ছে। সরকারি উদ্যোগ কোথায়? আগে আমরা যেমন চেষ্টা করতাম দৌড়ঝাঁপ করে যে গভর্নমেন্টকে ইন্টারভেনশন করতে বলো, ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট করো, ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট করে কিছু মালিকের কথা মানা হবে, কিছু আর বেশিরভাগ শ্রমিকদের কথা মেনে সেইভাবে হচ্ছেই করবে। এখন সেটা সরকারি উদ্যোগ কোথায়? আপনি জান না লেবার কমিশনার এসব কিছু করে? লেবার ডিপার্টমেন্ট বলে কিছু আছে এসব করার জন্য? কাজে এসব স্তুতি দিয়ে তো লাভ নেই। রাজ্য সরকারের কাছে এক্সপার্ট কমিশনের কিভাবে জুট শ্রমিকরা কী হবে, কীভাবে থাকবে, তার যে রিপোর্ট জমা পড়েছে, আমি থাকলে আপনাকে আমি দেখিয়ে দিতে পারতাম। সেই রিপোর্টে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলা হয়েছে। এটা তো সরকারকে ভাবতে হবে, এক্সপার্টদের দিতে হবে। এক্সপার্টদের দিয়ে ঠিকই মালিকদেরও কিছু সমস্যা আছে, শ্রমিকদের সমস্যাটা অনেক বেশি, সেটা কি করে অ্যাডজাস্ট করা যায়, তো সরকারকে উদ্যোগ নিতে হবে, সরকারি দপ্তরকে উদ্যোগ নিতে হবে, এবং সেটা না নিয়ে তো হবে না। একদম শেষ প্রশ্ন, সামনেই লোকসভা নির্বাচন, শহরে অমিত শাহ এসেছেন, শহরে মোহন ভাগবতের মতন একজন ব্যক্তি তিনিও পা রেখেছেন। অমিত শাহ লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেছেন, 35টি আসন জিততে হবে ভারতীয় জনতা পার্টিকে, বাকি রইল 7টি আসন। কি হবে? ভারতীয় জনতা পার্টি তো গতবারও বলেছিল যে 200টা সিট পাবে। পশ্চিমবঙ্গে ওরা যেটা আশা দেখছে, পশ্চিমবঙ্গে আমি এটুকু মনে করি যে সাময়িক হয়তো বিজেপির উত্থান আছে। পশ্চিমবঙ্গের মানুষ জাতপাত নিয়ে, ধর্ম নিয়ে যারা মানুষকে ভাগ করতে চায়, তাদেরকে জায়গা করে দেবে না। যারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার কাঠামো, সাধারণতন্ত্রের কাঠামো তুলে দিয়ে রাজতন্ত্র কাঠামো তা কায়েম করতে চায়, যারা ভারতবর্ষের সংবিধানের সমস্ত কিছু নস্যাৎ করতে চায়, পশ্চিমবঙ্গের মানুষ আলটিমেটলি তাদের পক্ষে যাবেন। আচ্ছা বলুন তো, একটা মসজিদ হলে বা একটা মন্দির হলে বেকার যুবক চাকরি পাবে? মানুষের খাওয়ার সমস্যা মিটবে? ভুলিয়ে দিতে চাইছে তো, যে তুমি ওই নিয়েই থাকো। তো অনেক ছেলেমেয়েই তো তারা ধর্মীয় আচরণ করেন, বেরোনোর আগে ঠাকুর দেবতা প্রণাম করে বেরোন, তারা কি চাকরি পায়? তাহলে এইটাই কি সমস্যার সমাধানের পথ? এটা দিয়ে মানুষকে অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন করে রাখতে চাইছে, অন্ধকারে রাখতে চাইছে।